অবৈধ লুটকৃত অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অপারেশন মধ্যরাত থেকে শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে মাদক নিয়ন্ত্রণে মাদক চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত গডফাদারদেরকেও ধরা হবে বলে জানিয়েছেন তিনি। দুপুরে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর বৈঠক শেষে এ কথা বলেন তিনি। জাহাঙ্গীর আলম আরও বলেন, আসন্ন দুর্গাপূজা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। পূজা যেন ঠিকভাবে হতে পারে সে বিষয়ে সরকার পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, মিয়ানমারের সীমান্ত নিয়ে যে সমস্যা সেটা নিয়েও আলোচনা হয়েছে। আজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে অবৈধ বা বৈধ সব অস্ত্র জমা দেওয়ার শেষ তারিখ। আগামীকাল রাত 12টা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য। আমি এই ব্যাপারেও আপনাদেরও সহযোগিতা চাচ্ছি, যেন আমরা অবৈধ অস্ত্রগুলি কালেক্ট করতে পারি। তারপরে আমাদের সাথে আলোচনা হয়েছে যে মাদক আমাদের একটা বড় ধরনের সমস্যা, এই মাদকটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি। এদিকে কোনোভাবেই কোনো প্রতিষ্ঠান ঘেরাও বা সহিংস আচরণ করা যাবে না স্পষ্ট জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন নিজের হাতে তুলে নেয়া এবং বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদের নামে প্রতিষ্ঠান ঘেরাও, জোরপূর্বক পদত্যাগ করানো, ভাঙচুর, অগ্নিসংযোগ, বেআইনিভাবে তল্লাশি, লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ঢালাওভাবে মামলা গ্রহণে পুলিশের উপর চাপ প্রয়োগ করার বিষয়েও সতর্ক করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দীর্ঘদিনের দুঃশাসনে বহু মানুষ অপহরণ, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো নানা নির্যাতনের শিকার হয়েছে। এতে করে বিদায়ী সরকারের প্রতি জনমনে প্রচণ্ড ক্ষোভ বিরাজমান। অন্তর্বর্তীকালীন সরকার এসব নিপীড়নের বিচার করতে বদ্ধপরিকর, কিন্তু উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে সরকার যখন বিচারের সুস্পষ্ট অঙ্গীকার নিয়ে জাতিসংঘকে সত্য অনুসন্ধানে আহ্বান জানিয়েছে এবং বিচার প্রক্রিয়া শুরু করেছে, ঠিক সেই সময়ে কিছু অতি উৎসাহী এবং স্বার্থান্বেষী মহল আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। এমনকি বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদের নামে প্রতিষ্ঠান ঘেরাও, জোরপূর্বক পদত্যাগ করানো, ভাঙচুর, অগ্নিসংযোগ, বেআইনি তল্লাশি, লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঢালাওভাবে মামলা গ্রহণে পুলিশের উপর চাপ প্রয়োগ, আদালতে আসামিকে আক্রমণ করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। এ প্রসঙ্গে সরকার সবাইকে আশ্বস্ত করতে চায় যে মামলা হওয়া মানেই যত্রতত্র গ্রেপ্তার নয়। এসব মামলার ক্ষেত্রে সঠিকভাবে যাচাই বাছাই করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হচ্ছে যে জননিরাপত্তা বিঘ্নকারী এসব কার্যকলাপের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করেন বলে জানিয়েছেন জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকদের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন যমুনায় পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় দেশের প্রথম সারির 20টি দৈনিকের সম্পাদকেরা উপস্থিত ছিলেন। এদিকে আলাদা এক বৈঠকে শিল্প কারখানা নিরাপত্তা দাবি করেছেন ব্যবসায়ীরা। আরও তথ্য সাইদুর রহমান আবিরের। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মতবিনিময় করেন পত্রিকার সম্পাদকরা। সভায় দেশের প্রথম সারির 20টি দৈনিক পত্রিকার সম্পাদকরা অংশ নেন। বৈঠকে সরকারের ভুল ত্রুটি নির্দ্বিধায় তুলে ধরতে সম্পাদকদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সরকার পরিচালনায় সহযোগিতাও চান ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে এসব কথা জানান সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টারের সম্পাদক মাহফুজা নাম। মিডিয়া নিষ্পেষণে যতগুলো কালার আছে সেগুলোর, যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই ধরনের আইন যেন অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না, এবং এটার রিফর্মটা ওনারা সময় নিয়ে এটা করবেন। যে উনি বলেছেন যে আমরা যেন সোচ্চারভাবে এই সরকারের ভুল ত্রুটি হলে আমরা যেন নির্দ্বিধায় সেটা কাগজে ছাপি এবং ওনার এই সরকারকে সাহায্য। যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল। বৈঠকে শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুর রহমান। উই আর গোয়িং টু সাপোর্ট দি ইন্টারিম গভর্নমেন্ট আপনাদের কাজ করার জন্য, এবং সামনেও আমরা
আপনার সাথে থাকবো, কিন্তু আমাদেরকে আমাদের কাজকর্ম ব্যবসা বাণিজ্য করার জন্য সেই পরিবেশটা একটু এনশিওর করতে হবে যাতে করে ল এনফোর্সিং এজেন্সিসগুলো ঠিকভাবে কাজ করে। রিকোয়েস্ট করেছে এবং উনি সাথে সাথে এগ্রি করেছে। দুই বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুবাইয়ে আটক 57 বাংলাদেশি শিক্ষার্থীরা মুক্তি পাচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রধান উপদেষ্টা ইউএইর আমিরকে, ইউএইর প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলেন তাদেরকে যেন ক্ষমা করে দেওয়া হয়, তাদেরকে যেন এই পুরো যেই কনভিকশন হয়েছে বা যে সেন্টেন্স হয়েছে সেটা যেন কমিউট করে দেওয়া হয়, তো অ্যাকিউট করে দেওয়া হয়। তো উনি ওনার কথাটা রেখেছেন। আজকে আপনারা দেখেছেন যে কত, এবং মাননীয় প্রধান উপদেষ্টা এই সংবাদটা 20 জন এডিটরের সাথেই বলেন। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। ভুয়া জন্মদিন, মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা সহ 5 মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মহানগর মুখ্য হাকিম মাহবুব আলম ও তোফাজ্জল হোসেনের আলাদা আদালতে 5টি মামলায় শুনানি শেষে আদেশ দেন। এছাড়া সাক্ষী উপস্থিত না হওয়ায় নাইকো দুর্নীতি মামলার শুনানি 8 সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়েছেন আদালত। এই বিষয়ে প্রতিবেদন তৈরি করেছেন আবু সাইদ উপু। সাংবাদিক গাজী জহুল ইসলাম 2016 সালের 30 আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন। একই বছরে 3 নভেম্বর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী স্বাধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের জাতীয় পতাকার মানহানি ঘটনার অভিযোগে আদালতে মামলা করেন। বাকি 3টি মানহানির অভিযোগে মামলা করা হয়। দীর্ঘ 8 বছর পর এ মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকালে মহানগর মুখ্য হাকিম মাহবুব আলম ও তোফাজ্জল হোসেনের আদালতে এ রায় ঘোষণা করেন। আওয়ামী লীগ সরকার যখন বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা জবরদখল করেছে, তখন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মিথ্যা মামলায় তাকে সাজা দিয়েছিল। শুধু তাই না, কিছু ভুইফোর লোক যাদের কোনো নাম সর্বস্ব, নাম পরিচয়হীন, তারা ওই সরকারের মদদে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মামলা করেছে। আর এছাড়াও খালেদা জিয়ার আইনজীবী বলেন 4 বছর আগে এ মামলায় বাদী মৃত্যুবরণ করায় খালাস পেয়েছেন বেগম খালেদা জিয়া। আপনি এবি সিদ্দিক নামে একজন লোক ছিলেন, তিনি মারা গেছেন 4 বছর আগে, কিন্তু তার মামলা এখনো মরে নাই, যেটা আজকে খালাস পেলেন ম্যাডাম খালেদা জিয়া। অন্যদিকে সাক্ষী উপস্থিত না হয় নাইকো দুর্নীতি মামলার শুনানি 8 সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়েছে আদালত। মিথ্যা বানোয়াট একটা কল্পকাহিনী দিয়ে নাইকো মামলাটি দায়ের করা হয়েছিল। এই মামলার সাক্ষ্য প্রমাণ প্রায় শেষ হয়ে গিয়েছে। আমরা আজকে আদালতে বলেছিলাম, যেহেতু মামলাটি সাক্ষ্য আসে নাই, রাষ্ট্রপক্ষ 3 তারিখ যেহেতু সাক্ষী আসে নাই, সেহেতু আমরা বলেছি মামলাটির যেহেতু কোনো মেরিট নাই, আমরা মামলাটি ক্লোজ চেয়েছিলাম, যে মামলার কার্যক্রম শেষ করার জন্য বলেছি কোর্টকে। কোর্ট বলেছে যদি সাক্ষী না আসে নেক্সট ডেট 8-9 তারিখে সাক্ষী না আসলে মামলার কার্যক্রম শেষ করে মামলা আর্গুমেন্টে চলে যাবে। এই মামলাগুলোর উদ্দেশ্য বেগম খালেদা জিয়াকে হেনস্থা করার উদ্দেশ্যে করা হয়েছিল বলেও জানান তার আইনজীবী। ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা বানোয়াট মামলা করা হয়েছিল। আবু সাইদ উপু, মাই টিভি, ঢাকা। পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড আওয়ামী লীগ নেতাদের যোগ সাজশে হয়েছে দাবি করে এই মামলা পুনঃ তদন্তের দাবি জানিয়েছে বিএনপি। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দাবি করেন দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। বিডিআর হত্যা মামলার তদন্ত করতে গিয়ে কর্মকর্তাদের কাছে আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গুরুত্বপূর্ণ নেতাদের বক্তব্য পেশ না করায় এই মামলার মূল রহস্য এখনো অন্ধকারে রয়ে গেছে বলে দাবি করেন হাফিজউদ্দিন আহমেদ। যে দেশপ্রেমিক সেনাবাহিনীর মেরুদণ্ড ও নৈতিক বল ভেঙে দেবার জন্য এবং জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে মারাত্মক ঝুঁকিতে ফেলে বাংলাদেশকে একটি ব্যর্থ, অকার্যকর, নতজানু রাষ্ট্রে পরিণত করার জন্যই এই হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছিল। জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে বিভাজন ভুলে সকল স্তম্ভের হাতগুলোকে একসাথে মিলিত হওয়ার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আগামীতে যার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন তারা যেন তোষামতকারীদের ফাঁদে পড়ে জনগণের কথা ভুলে না যান, তারও আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীতে এক মতবিনিময় সভায় তিনি আহ্বান জানান। এই সময় তিনি আওয়ামী লীগের সমস্ত অন্যায়, অত্যাচার, জুলুম আল্লাহর ওয়াস্তে ক্ষমা করার ঘোষণা দেন। মাহবুব সৈকত জানাচ্ছেন বাকিটুকু।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আয়োজনে রাজধানীর একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভায় অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ। যে আমরা এতদিন আপনাদের কথা শুনতে পাইনি, আমি নিজে অনেক ভুল তথ্য পেয়েছি। সৎ মানুষ তৈরির জন্য যারা কাজ করছে তাদের সাথে থাকলে এই দেশ উপকৃত হবে। বক্তব্যে জামাত আমির বিগত দিনের সীমাবদ্ধতা ভুলে সাংবাদিকদের সত্য প্রচারে অবিচল থাকার আহ্বান জানান। অতীতে আপনাদের হাতের কলমকে ফ্রিজ করে রাখা হয়েছিল, একটা অদেখা হ্যান্ডকাপ আপনাদেরকে পরিয়ে দেওয়া হয়েছিল। যারা কথা বলেন তাদের মুখে সেরকম অদেখা একটা তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। সাময়িকভাবে এই তালা খুলেছে। আমরা যখন জেগেই উঠেছি, আমাদের আর ঘুমাবার প্রয়োজন নেই। এই জাগ্রত জাতিকে মঞ্জিলে পৌঁছানোর জন্য, প্রপার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য এখন আমাদেরকে রাত দিন কাজ করতে হবে সবাইকে। রাজনীতিবিদ এবং সাংবাদিক সহ সকল পেশাজীবীদের সমন্বয়ে আগামী দিনে রাষ্ট্র কাঠামো কি হবে সেই পথ তৈরিরও কথা বলেন তিনি। এখন জাতি হিসাবে ঐক্যবদ্ধভাবে সামনে কিভাবে আমরা আগাবো, আমরা সেই রোডম্যাপ তৈরি করি সবাই মিলে। এখানে জাতির সকল স্তম্ভের হাতগুলোকে জাতীয় স্বার্থে এক জায়গায় আসতেই হবে। এই জায়গায় কোনো বিভাজন চলবে না। জনগণের সমর্থন নিয়ে যারাই আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবেন তারা যেন তোষামতকারীদের স্থান না দেন তাও মনে করিয়ে দেন জামাতের শীর্ষ এই নেতা। যারাই রাজনীতি করবেন তাদের জন্য আল্লাহ একটা রাজকীয় মন দেন, তারা যেন জটিল এবং সংকীর্ণ মনা না হন, তারা যেন তোষামতকারীদের পাল্লায় পড়ে জনগণকে ভুলে না যান। অনুষ্ঠানে মহানগরী জামাতের নেতারাও বক্তব্য রাখেন। কোনো অপশক্তির হাতে বাংলাদেশের জনগণ নিগৃহীত হোক, মজলুম হোক, এটা আমরা কখনো মানব না। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে শেখ হাসিনা বিরোধী বিক্ষোভ করে সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সম্পাদকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই তথ্য জানান। প্রধান উপদেষ্টা জানান, সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হওয়া 57 বাংলাদেশিকে মঙ্গলবার আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ক্ষমা করেছেন। শিগগিরই তাদের বাংলাদেশে পাঠানো হবে। এর আগে গত জুলাই মাসে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে 57 জন গ্রেপ্তার হন। বাংলাদেশে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত 19 জুলাই সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা ওই বিক্ষোভ করলে বিভিন্ন মেয়াদে সাজা হয়েছিল তাদের। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে আলোচনার জন্য চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। কূটনৈতিক সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য আলোচনা করতে চায় যুক্তরাষ্ট্র। এই জন্য একটি মার্কিন প্রতিনিধি দলের চলতি মাসের মাঝামাঝিতে ঢাকায় আসা নিয়ে আলোচনা করছে দুই দেশ। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যোগদানের আগে মার্কিন দলটি ঢাকায় আসবেন। সবশেষ বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনের পর গত মে মাসে মার্কিন একটি প্রতিনিধি দলের সঙ্গে ঢাকা সফর করেছিলেন ডোনাল্ড লু। এদিকে পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আরও অনেকে। এক বার্তায় বিসিবি জানায়, টাইগার অধিনায়ক শান্তর সাথে কথা বলে তাকে এবং তার দলকে অভিনন্দন জানান ডক্টর ইউনূস। পাশাপাশি দেশে ফিরলে সংবর্ধনা দেওয়ার কথাও জানান তিনি। এদিকে টাইগারদের অভিনন্দন জানাতে গিয়ে এক ভিডিও বার্তায় যুব ক্রীড়া উপদেষ্টা জানান, দেশের ক্রান্তি লগ্নে এই জয় মানুষের মনে স্বস্তি সঞ্চার করবে। আমরা বাংলাদেশ জাতীয় দলের সকল খেলোয়াড়, কোচ সহ অফিসিয়ালসদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেশের এই ক্রান্তি লগ্নে এই খবর দেশের জনগণের মনে কিছুটা হলেও স্বস্তির সঞ্চার করবে। আমরা ক্রীড়াঙ্গন থেকে এরকম আরও সুখবর পেতে চাই এবং তার জন্য ক্রীড়াঙ্গনকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাব। দেশের 11টি জেলায় বন্যায় এখন পর্যন্ত 71 জনের মৃত্যু এবং 50,24,202 জন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলিফ রেজা। এই সময় দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম জানান,
দুর্যোগ মোকাবেলার পর পুনর্বাসনের কাজ শুরু করবে সরকার। এরই মধ্যে বিদেশি বিভিন্ন সংস্থা পুনর্বাসনে সহায়তার আশ্বাস দিয়েছে জানিয়ে ক্ষতি নির্ধারণে জরিপের কাজ সরকার শুরু করেছে বলেও জানান ফারুকী আজম। আমরা বন্যার ত্রাণ পর্যায়টা অতিক্রম করে এখন পুনর্বাসন পর্যায়ের দিকে আমরা যাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আশাবাদী যে আমরা ত্রাণ বন্যা দুর্যোগ যে রকম সাহসিকতায়, মানুষের সহযোগিতায়, স্বেচ্ছাসেবীদের সহযোগিতায়, ছাত্র জনগণের সহযোগিতায় আমরা অতিক্রম করতে পেরেছি। আমরা ভবিষ্যতেও পুনর্বাসন কর্মসূচিও আমরা সুচারুভাবে সম্পন্ন করতে পারব। এদিকে বন্যার ফলে আয় পুঁজি হারিয়ে পথে বসেছেন ২,০০০-এরও বেশি খামারি। সংশ্লিষ্টরা বলছেন, বন্যা পরবর্তী সময়ে তাদেরকে বিশেষ প্রণোদনা না দিলে খাতটি যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি মানবেতর জীবনযাপন করতে হবে হাজারো শ্রমিককে। শুধু প্রাণী সম্পদ খাতেই ক্ষতি হয়েছে প্রায় ৩৯১ কোটি টাকার। পুনর্বাসনের সময়ে গবাদি পশুর খাদ্য রাখার আহ্বান জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। প্রতিনিধি আমিন চৌধুরীর রিপোর্ট, তুলে ধরছেন ইলিয়াস কমল। সাম্প্রতিক বন্যায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ফেনী জেলার বেশিরভাগ বাড়িঘর, দোকানপাট ডুবে যাওয়ার পাশাপাশি একতলা পর্যন্ত পাকা বাড়ি তলিয়ে যায় পানির নিচে। স্রোতের তোরে শত শত মুরগির খামার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ক্ষতি পুষিয়ে নিতে অনেক দীর্ঘ সময় লাগবে খামারিদের। ৭৩,০০০ টাকার ডিম ছিল, আমার জেনারেটর ছিল, আমার আইপিএস ছিল, আমার তো সব শেষ হয়ে গেছে, আমার কিছু নেই। খামারটা এখানে না, আমরা ছিলাম আপনার খামারে ছিলাম, ওখানে সব বন্যা বাসা নিয়ে চলে গেছে। এরপরে আমরা কোন রকম ভাবে গরুগুলো যান বাসায় নিয়ে আমরা আশ্রয় নিচ্ছি ছাদে, ঘরের ছাদে। অবস্থায় গরু আছে, এখন বৃষ্টি আছে, গরু এখন আমরা খাদ্য মিলাতে হাইতেছি না, খাদ্য নাই। আমাদের এমন পরিস্থিতি হয়েছে, কিছু করার মতো আমাদের মনের ভিতরে আসতেছে না। এমন ভাবে লস খাইছি, ২.৫ কোটি টাকার উপরে, আমার কিছুই নেই। জেলার ৬টি উপজেলায় ক্ষতিগ্রস্ত ৩৫টি ইউনিয়নে প্রায় ৫৫,০০০ গরু, মহিষ, ছাগল ও ভেড়া মারা গিয়েছে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। এছাড়াও প্রায় ২০ লাখের মতো হাঁস মুরগি বন্যায় মারা যায়। ক্ষতি পুষিয়ে নিতে সরকারের কাছে আর্থিক প্রণোদনা বা সহজ শর্তে ঋণ প্রত্যাশা করছে খামারিরা। সরকারের কাছে আকুল আবেদন করব, আমি সহ যত খামারি ফেনী জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, পানি সম্পদ অধিদপ্তরের মাধ্যমে তদন্ত করে অন্তত খামারিদের পাশে দাঁড়ানোর জন্য, যাতে প্রোটিনের সংকট আগামীতে প্রোটিনের সংকট না হয়, এটা সরকারের কাছে আকুল আবেদন করব। পুনর্বাসন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশাপাশি গবাদি পশুর জন্যও ত্রাণের ব্যবস্থা করতে সচ্ছল ও স্বেচ্ছাসেবকদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের পরিচালক। দয়া করে আপনারা মানুষের সাহায্যে আনার পাশাপাশি আপনারা অবশ্যই দয়া করে আমাদের এই বোবা প্রাণীদের জন্য আপনারা খাদ্য সাহায্য নিয়ে আসবেন, এটা আমি আশা করি। সরকারিভাবে খামারিদের আর্থিক প্রণোদনা দেওয়া হলে পরিস্থিতি মোকাবেলায় সাহস ও শক্তি পাবেন খামারিরা, এমনটাই মনে করছেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির অনুসন্ধান চেয়ে রিট দায়ের করা হয়েছে উচ্চ আদালতে। মঙ্গলবার রিটটি দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ। রিট দায়েরের পর তিনি বলেন, রূপপুর প্রকল্পের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছিলাম। দুদক এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়, সে কারণে আদালতের দ্বারস্থ হয়েছি। এর আগে সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান বলেছিলেন, রূপপুর প্রকল্প ১,১৪,০০০ কোটি টাকার প্রকল্প, সেই প্রকল্পে ১ পয়সা দুর্নীতির কোনো অভিযোগ নেই বলে দাবি তার। চলতি বছরের ১৮ এপ্রিল আগারগাঁওস্থ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর সড়ক উন্নয়নের অভিযাত্রা স্মার্ট বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকার শীর্ষক এক সেমিনারে তিনি কথা বলেন। গাজীপুরে ১-২টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব ধরনের শিল্প কারখানা চালু রয়েছে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে টহলে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। সকালে বৃষ্টি উপেক্ষা করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গাজীপুরের কালিয়াকোট তেলির চালা এলাকায় ট্রান্সকম বেভারেজ কারখানার শ্রমিকরা ২০ দফা দাবিতে গেইটে অবস্থান কর্মসূচি পালন করে। পুলিশ, বিজিবি ও সেনা সদস্য উপস্থিত হয়ে মহাসড়ক অবরোধ করতে বাধা দেয়। এছাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বগুড়া বাইপাস এলাকায় একটি সংগঠন প্রায় ১ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্য পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর থেকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
চলতি বছরের জুন প্রান্তিক শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 2,11,391 কোটি টাকায়, যা মোট বিতরণ করা ঋণের 12.56%। বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে, জালিয়াতির মাধ্যমে বিতরণ করা ঋণ আর ফেরত আসছে না। অন্যদিকে সরকার পতনের পর এরই মধ্যে আওয়ামী লীগ ঘরানার বেশিরভাগ ব্যবসায়ী পালিয়েছেন। এতে আগামীতে খেলাপি ঋণের পরিমাণ আরও বাড়তে পারে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, 2024 সালের জুন প্রান্তিক শেষে ব্যাংকগুলোর মোট ঋণ স্থিতি 16,83,396 কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 2,11,391 কোটি টাকা, অর্থাৎ মোট ঋণের 12.56% খেলাপি। 3 মাস আগে চলতি বছরের মার্চ প্রান্তিক শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল 1,82,295 কোটি টাকা, যা ছিল মোট বিতরণের 11.11%। ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন /mytvbd নিউজ। আমাদের সকল অনুষ্ঠানকে ভিজিট করুন YouTube/mytv বাংলা, Facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মেহেদী হাসান খান। আল্লাহ হাফেজ।